আফরান আরিয়ার কথায় পাত্তা না দিয়ে কিছুটা ঝুঁকে তানবীরের অপেক্ষা না করে আচমকা খালি হাতে গ্লাসটা ঘুষি মারে। কাজগুলো খণ্ড বিখণ্ড হয়ে তানবীরের শরীরে পড়ে। তানবীর হঠাৎ এমন ব্রেক চেপে চোখ বন্ধ করে নেয়। এতে আরিয়ার মাথাটা হালকা বাড়ি খায় সামনের সিটে। আফরান নিজের জায়গায় এসে বসে তানভীরকে বলল। ফার্স্ট। তানভীরের যদিও তেমন কিছু হয়নি, শুধু হাতের উপরটায় দুটো কাছে ধার লেগে ছিলে গেছে। এখন এসবে মন নেই, গাড়ি স্টার্ট করে আস্তে ধীরে শরীর থেকে কাজগুলো সরাতে থাকে। তার বোঝা হয়ে গেছে আফরানের এমনটা করার কারণ কি। মানুষ এতটা কিভাবে জেলাসি নাকি সাইকোটাইপ হয় খোদাই জানে। আফরানের হাত থেকেও এবার রক্ত টিপ টিপ করে পড়ে। আরিয়া কিছু বলার আগেই আফরান আরিয়ার ওড়নাটা শরীর থেকে নিয়ে এক সাইড থেকে একটু ছেড়ে আরিয়াকে কিছু বলবে তার আগেই আরিয়া বলল। আমি বেঁধে দিয়ে দিন না। আপনি কি পাগল বলুন না, সত্যি করে বলুন। একে তো পেট ছিঁড়ে রক্ত ঝরছে, তার উপর এটা কেমন? এটা কেন করলেন? গাড়ির গ্লাসটা এইভাবে ভাঙার কোনো মানে আছে? নিজের ভালোটা দেখছি এখনো বোঝেন না। আফরান আরিয়ার কথায় পাত্তা না দিয়ে আরিয়ার যেই হাতে ছুরি দিয়েছিল সেই হাতটা ধরে নিজের কাছে নিয়ে ওনার অংশটা সেই স্থানটায় বেঁধে দিতে দিতে থেমে থেমে বলল। খুব মেরেছে? আর কোথায় ব্যথা দিয়েছে বলো আমার? আরিয়া নিজের হাত আফরানের কাছ থেকে সরিয়ে নিয়ে একটু চেঁচিয়ে বলল। আমি এখন ছোট নেই ভাইয়া, ওর কেয়ার করতে হবে না, একটু নিজের দিকে দেখেন আগে। আফরান কিছু বলল না, পিঠটা সিটের সাথে এলিয়ে দিয়ে এক হাত সিটের উপরে মেলে দিয়ে চোখ বন্ধ করে মাথাটা কাত করে রেখে দীর্ঘশ্বাস ফেলে। অন্য হাত রক্ত স্থানে ধরা। আরিয়ার শরীর কাঁপছে, ঠান্ডা নাকি ভয় সেটা বোঝা যাচ্ছে না। ওনাটা আরেকটু ছিঁড়ে প্রথমেই আফরানের পেটে ক্ষতস্থান থেকে হাতটা সরিয়ে কাঁদতে কাঁদতে বলল। এত রক্ত! এইটুকু বলেই ঠোঁট উল্টে একটু আওয়াজ করে কাঁদতে লাগলো। আবার নিজেই চোখ মুছে আফরানের কালো শার্টটা নিচ থেকে একটা বোতাম খুলে একটু উপরে উঠিয়ে আফরানকে ধরতে বলল। আফরান আগের মতোই শব্দহীন। আরিয়া কান্না মিশ্রিত গলায় বলল। প্লিজ ধরুন না আগে এটা, তারপর যা করার বা যা কিছু বলার বলবেন। আফরানের তবুও মুখে কথা নেই। আরিয়া এবার আফরানের জন্য অপেক্ষা না করে শার্টের সবগুলো বোতাম খুলে উন্মুক্ত করলো। পেট সাথে শরীরের অগ্রভাগ সবটাই প্রকাশিত। আরিয়া জলদি করে সেই জায়গায় ওড়নাটা বাঁধতে শুরু করে। আফরান ও আরিয়া সুবিধার জন্য একটু সামনে আসে, যেন পেছন দিক থেকে কাপড়ের টুকরোটা টানতে কষ্ট না হয়। আপাতত একটু রক্তটা কম যাচ্ছে, তবুও যেন ওড়না ভেদ করে রক্তের হালকা আভা প্রকাশিত হচ্ছে। তারপর আফরানের ডান হাতেও বেঁধে দিয়েছে, একটু আগে গ্লাসটা ভাঙার ফলে যে ক্ষত হয়েছিল সেখানে। আপনি কি কোনোদিনও ঠিক হবে না ভাইয়া? এমন কেন আপনি? নিজের ভালোটা কবে বুঝবেন? বলবেন আমায় প্লিজ। আফরান হালকা হেসে শরীরে জড়ানো শার্টটা খুলতে লাগলো। খুব ঠান্ডা লাগছে। এসে গেছি, আর একটু ধৈর্য ধরুন প্লিজ। আফরান কথা না বাড়িয়ে শার্টটা খুলে আরিয়ার উড়োর উপর শার্টটা রেখে বলল। পুরনে। এটা কেন? কিছু একটা প্রশ্ন করতে গিয়ে আবার থেমে যায়। আর কিছু না ভেবে শার্টটা পরে নিল আরিয়া। তানভীর এতক্ষণ চুপ ছিল। তার বোঝা তখনই হয়ে গিয়েছে কথা বলা মানেই নিজের সর্বনাশ করা। হসপিটালের সামনে এসে গাড়ি থামিয়ে বলল। স্যার। আরিয়া গাড়ি থেকে নেমে আফরানের ওই পাশে গিয়ে দরজা খুলে দেয়। আফরান যে শক্তিহীন হয়ে একদম দুর্বলতার চরম পর্যায়ে পৌঁছেছে সেটা আরিয়া এতক্ষণে দেখেছে। তাই তো চটজলদি নেমে দরজাটা খুলে দিয়ে তানবীরকে ডাকলো ধরার জন্য। কি হলো স্যার? জলদি আসুন না, কি অবস্থা হয়েছে দেখেছেন? কতটা ব্লিডিং হয়েছে? আরিয়াও অপর পাশে ধরে আছে, অথচ আফরান গাড়ি থেকে নেমে আরিয়ার দিকে সরু চোখে তাকিয়ে কি যেন ভেবে যাচ্ছে, সামনে এগোচ্ছে না। আরিয়া কাদো গলায় আফরানের ক্ষত পেটের দিকে তাকিয়ে বলল। হঠাৎ কি হলো আবার? চলুন না, দাঁড়িয়ে আছেন কেন? আফরান আকস্মিক তানবীরের কাঁধ থেকে হাত সরিয়ে আরিয়ার ডান হাতটা ধরে গাড়ির দরজাটা খুলে ধপ করে ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দরজা লক করে দেয়। সবগুলো দরজা একে একে লক করে দিয়ে বাঁকা হাসে। বিষয়টা এতটাই আকস্মিক আর তাড়াতাড়ি হয়েছে যে কারো কিছু বুঝে আসার আগে আফরানের কাজ শেষ। আরিয়া নামতে যায়, কিন্তু দরজা খুলছে না। বারবার দরজা ধাক্কিয়ে চেঁচিয়ে কিছু বলে যাচ্ছে একাধারে, কিন্তু সেটা কি বোঝা গেল না, কারণ আরিয়ার আওয়াজ বাহিরে পর্যন্ত আসছে না। ও স্যার, এটা কি করলেন? এইভাবে ভাবিকে। তানভীরকে শেষ করতে না দিয়ে আফরান বলল। ডক্টরকে ডাক,
আর হাঁটতে পারছি না, ফাস্ট। আফরানের শরীর কতটা দুর্বল হয়েছে সেটা আফরানকে দেখে না বোঝা গেলেও তানভীর ঠিকই বুঝেছে, নয়তো আফরান কখনো নিজের দুর্বলতা এমন করে প্রকাশ করতো না। ফটাফট ফোন করে ডক্টরকে বেড নিয়ে আসতে বলেছে। আফরান দাঁড়িয়ে থাকতে না পেরে একটু সাইড করে জায়গায় বসে পড়ল, তারপর গাড়ির দিকে চোখ রাখলো। আরিয়া এখনো গ্লাস ধাক্কিয়ে চেঁচিয়ে যাচ্ছে কিছু না কিছু, কিন্তু আফরানের কোনো চেঞ্জ নেই ফেসে, একদম স্বাভাবিক। আরিয়া আফরানের দিকে তাকিয়ে আছে আর চোখের জল ফেলছে। এর মধ্যে ডক্টর আসে। তানভীর আফরানকে হসপিটালে ফর্ম করে দিয়ে গাড়িতে এসে বসে স্টার্ট দিতেই আরিয়া বলে উঠল, ভাই প্লিজ আমায় নামিয়ে দিন না। স্যার বারণ করেছে, এর ব্যতিক্রম করতে পারবো না। আরিয়া কান্না গলায় বারবার রিকোয়েস্ট করলেও তানভীরের একই উত্তর, স্যারের নিষেধ ভাঙতে পারবো না। এতে আরিয়ার জন্য ভালো আর নিজের জন্য। তানভীরের গাড়ি এসে চৌধুরী বাড়ির গেটের সামনে থামে। আরিয়াও এখন আপাতত চুপ আছে, আর বলেও লাভ নেই। আপনি চলে যাবেন নাকি দিয়ে আসবো ভাবি? চলে যান, যেতে পারবো আমি। তানভীর সম্মতি দিয়ে চলে যায় গাড়ি নিয়ে। আরিয়া চোখের জল মুছে বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজাবে, ঠিক সেই মুহূর্তে আয়েশ পেছন থেকে হাঁপাতে হাঁপাতে বলে উঠল। আরও আরিয়া একটু কেঁপে ওঠে হঠাৎ আওয়াজ শুনে, কিন্তু পেছনে ফিরে আয়েশকে দেখে ভয়টা কেটে যায়। আয়েশ ভেজা শরীরে দৌড়ে এসে আরিয়াকে বলতে লাগলো, এভাবে কোথায় চলে গিয়েছিলি? হ্যাঁ, কেন এমন করছিস? এতগুলো বছর দূরের থেকে কী লাভ হলো তোর? কারো কথা কি মনে পড়েনি? এতটা নির্দয় নিষ্ঠুর তো তুই ছিলি না। আরিয়া স্বাভাবিক শান্তভাবে বলল। এসব নিয়ে প্লিজ এখন কথা বলতে যাচ্ছি না ভাইয়া। আয়েশ ভাবছে হয়তো আপসেট আছে, তাই কথা না বাড়িয়ে বলল। ঠিক আছে, ভিতরে চলে এসব নিয়ে। এটুকু বলে আরিয়ার হাত চোখে পড়ল। ওনার উপর দিয়েও পানির সাথে মিশে কালারহীন বৃষ্টির পানি লাল হয়ে টপকে পড়ছে। আয়ুষ আরিয়ার হাত ধরে হকচকিয়ে বলতে লাগলো। এসব কি আরু? কে করেছে? আয়ুষ আরো কিছু বলতে গিয়েও আটকে যায়, কারণ আরিয়া আয়ুষের থেকে নিজের হাত দ্রুত সরিয়ে বলল। বললাম তো পরে এসব নিয়ে কথা হবে। আরিয়ার ব্যবহার আয়ুষের কাছে একটু অন্যরকম লাগলো। আগের সেই আরিয়ার সহজ সরল ব্যবহারে কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। আরিয়া সামনে ফিরে কলিং বেল বাজালো, তারপর আবার আয়ুষের দিকে ফিরে বলল। একটু হসপিটাল যাবেন প্লিজ। হাত বেশি লেগেছে? অনেক রক্ত বের হচ্ছে, হসপিটালে গেলেই ভালো হবে, চলো জলদি। আমার জন্য নয়, আমি ওকে। ওনার অবস্থা খুব খারাপ, বাজেভাবে মানে অস্বাভাবিকতায় চলে গেছেন ভীষণ। আফরানের কথা মুখে নেওয়ার সাথে সাথে আরিয়ার গলা ভেজা হয়ে আসে। আয়ুষ প্রথমে না বুঝলেও পর মুহূর্তেই বুঝে আসে আরিয়া কার কথা বলছে। কি হয়েছে আফরানের? জলদি বল, কোথায় ও? হসপিটালে আছে, গুলি লেগেছে, অনেক রক্ত ঝরেছে। আমার মনে হচ্ছে ওনার রক্তের প্রয়োজন হবে। আমায় যেতে দেয়নি, কিন্তু আপনি যদি যেতেন তাহলে। আয়েশের কলিজাটা মনে হয় কেঁপে ওঠে। আফরান হসপিটালে, কথাটা শুনে অনেক তো দেখেছে ক্ষত বিক্ষত হয়ে বাড়ি চলে এসেছে, কিন্তু কোনো পর্যায়ে গেলে হসপিটালে যাবে আফরান, সেটা বুঝে গেছে আয়ুষ। আমার সাথে যেতে দিচ্ছিস? উম, আর হার্ট করতে চাই না কাউকে, আপনি একটু জলদি যান। আয়ুষ এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে গাড়ি নিয়ে এমন ভেজা অবস্থায় বের হয়ে যায়। দরজা খুলে দিলে আরিয়া ভেতরে যেতে সার্ভেন্ট পাশ থেকে বলে উঠল। আরিয়া আপামনি আর আপনি, আমি ঠিক দেখেছি তো নাকি স্বপ্ন? আরিয়া আপাতত কিছু বলতে চাচ্ছে না, তাই ছোট্ট উত্তরে বলল। কথা বাড়িও না, চাচা ঘুমোচ্ছে। সার্ভেন্ট খুশিতে চোখ মুছতে মুছতে বলল। হ্যাঁ আপামনি, বড় সাহেব ঘুমাইতেছে। আপনি এতদিন কই ছিলেন? কত জায়গা খুঁজছে আপনাকে সবাই জানেন? কোনো জায়গা বাদ নেই যেখানে আপনাকে। এগুলো এখন শুনতে চাই না। বলে আরিয়া উপরে চলে গেল। সার্ভেন্ট খুশিতে নিজেই বলতে লাগলো। কালকে যখন সবাই জানবে আরিয়া আপামনি ফিরাইছে, সবাই কত খুশি হইব। কিন্তু আপামনি এতটা দিন কই ছিল? আরিয়া উপরে গিয়ে প্রথমে নিজের সেই আগের রুমটায় ঢুকলো, কিন্তু নেই কিছুই, আগের মতো নেই, ফাঁকা পুরো রুম। তাই এখানে আর না থেকে আফরানের রুমে গেল। রুমের দরজা খোলা দেখে একটু অবাক হলেও আপাতত আরিয়ার এই মুহূর্তে নিজেকে হার্টবিট ছাড়া মানুষ এই মনে হচ্ছে, কোনো অনুভূতি নেই নিজের মধ্যে। ভেতর গিয়ে প্রথমে কাভার্ড খুলে আফরানের একটা টি শার্ট আর একটা আফরানের প্যান্ট হাতে নিয়ে শাওয়ারে ঢুকলো।
কিন্তু পানিটা ছাড়তেই কেমন যেন নিজের ভেতরে সবটা কষ্ট বেরিয়ে এলো 2 মিনিট পর। খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে, চিৎকার করে আজ, তবে নিজের জন্য নয়, তার জন্য আফরানের অবস্থার কথা ভেবে। দুহাতে মুখ চেপে ধরে কেঁদে যাচ্ছে আরিয়া। আজ কেন এমন লাগছে নিজেকে? তার থেকেই তো পালাতে চেয়েছিলাম, তবে কেন আবার তার জন্যই? আচ্ছা, উনি কিভাবে জানলেন আমি ওখানে আছি? আচ্ছা, উনি কি আগে থেকেই জানেন? আমাকে নজরবন্দি করে রেখেছেন আগে থেকেই? নয়তো জানলেন কি করে আমি শবনমের হাতে? আমি ভুল করেছি, তাই না? ওই মিসেস শবনমের কাছে গিয়ে ভুল করেছি আমি। এতটা তীব্র ঘৃণা আমার ভেতরে চেপেছিল যে কোনটা ভুল আর কোনটা ঠিক আমি সব গুলিয়ে ফেলেছিলাম। কিন্তু ভাইয়াটাও তো ঠিক ছিল না। তবে কেন মনে হচ্ছে ভাইয়া ভুল করেও ঠিক? হঠাৎ করে কেউ একজন আরিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ল। আরিয়া হকচকিয়ে উঠে বলতে লাগলো। হোয়াটস হ্যাপেনিং হিয়ার? কথাটা বলি চোখ খুলে সামিরাকে দেখে স্তব্ধ হলো আরিয়া। বলেই গিয়েছিল সে এখন ঠিক আগের পজিশনে আছে। সামিরা আরিয়াকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। কেন চলে গিয়েছিলি? কোথায় গিয়েছিলি? এতটা স্বার্থপর কেন হলি? কিভাবে পারলি আরু? আরিয়া কি বলবে তার জানা নেই, তবে এই মুহূর্তে হঠাৎ করেই আফরানের কথা মাথায় রেখে বসেছে। বসা থেকে উঠতে গিয়েও পারল না, কারণ সামিরা আবারও চাপড়ে ধরেছে। আরে ছাড় না, এসব পরে হবে। ভাইয়া কেমন আছে এখন? হসপিটাল থেকে এসেছে? কার কথা বলছিস? কে হসপিটালে? উনি, মানে ভাইয়া। আফরান ভাইয়ার কথা বলছিস? উনি কোথায় থাকে জানি না তো। কিন্তু তুই তো দেখেছিস ফিরে এসে ভাইয়ার রুম দখল করে নিয়ে আবার ভাইয়ার ড্রেসও নিজেই বানিয়ে নিলি। আরিয়ার এই মুহূর্তে কারো কথাই ভালো লাগছে না। আয়াস ভাইয়ার নাম্বার আছে তোর কাছে? আমার কাছে নেই তো, বাবার কাছে থাকবে। কিন্তু কেন, কিছু হয়েছে? এমন করছিস কেন? আরিয়া সামিরাকে ছেড়ে দিয়ে খাট থেকে নামতে নামতে বলল। নিজের হাজবেন্ডের নাম্বার নেই তাহলে কি আছে তোর কাছে? চাচা কি রুমে আছে? বাবা তো নেই, ফোন করেছিল তুই নাকি ফিরে এসেছিস, তাই তো আমি শুনেই জলদি করে চলে আসলাম, আর কিছু জিজ্ঞাসাও করিনি। আরিয়া নিজের হাতের দিকে তাকালো টাইম দেখার জন্য, কিন্তু হাতে তো ঘড়ি নেই। বিরক্ত হয়ে সামিরাকে জিজ্ঞেস করলো। কয়টা বাজে? এমন করছিস কেন? এসেছিস, কারো কথাও জিজ্ঞেসও করলি না, মা বাবার কথাও জিজ্ঞেস করতে পারতি একবার অন্তত। অথচ যার জন্য চলে গিয়েছিলে তার কথাই জিজ্ঞেস করে যাচ্ছিস। আচ্ছা, আরিয়ার হঠাৎ বুকটা কেঁপে উঠল মা বাবার কথা মনে আসতেই। মা বাবা বেঁচে আছে? সামিরা অবাক হলো। আরও কি চেঞ্জ হয়ে গিয়েছে সত্যি? যাওয়ার পর কি একবারও কারো খবর রাখেনি গোপনেও? কি দেখছিস? আফরান ভাই তো কাউকে ছেড়ে দেয় না, পথের মানুষ। নিশ্চয় আমি যাওয়ার পরে মেরে দিয়েছে, তাই না? সামিরা আরো কিছুটা অবাক হয়ে বলল। আফরান ভাইয়া তোর মা বাবাকে কেন মারতে যাবে? কেন পারবে না? যেটি কিডন্যাপ করতে পারে আত্মীয়দের, তিনি অবশ্যই এটাই করতে পারবেন, তাই না? আর তুই কি বলছিস? ভাইয়া কেন কিডন্যাপ করবে? আরিয়া বুঝলো বেঁচে আছে, না হলে সামিরা এমন অবাক হতো না। কি হলো বল? তোর কেন মনে হলো যে ভাইয়া কিডন্যাপ করেছিল? সেদিন যখন বাড়ি গিয়েছিলাম আমার আগেই উনি বাড়ি গিয়েছিলেন। আর মা বাবা তো ছিল না, সো ইটস প্রুফ, তাই না? তোর প্রুফ তো তোর কাছেই রাখ আরু। ভাইয়া তোর মা বাবা বোনকে ওই স্নেহার হাত থেকে বাঁচিয়েছে। আরু তুই ভুল বুঝেছিস। আরিয়া একটু নয় অনেকটাই আশ্চর্য হয়ে বলল। হোয়াটস রং সামিরা, কি বলছিস? হ্যাঁ, ওই মেয়ে আমার মা বাবাকে কেন কিডন্যাপ করাবে? আমার কি ওই মেয়ের সাথে কোনো কোন যুগের শত্রুতা ছিল বল? দেখ আরু, সেই তুই ভুল নিয়েই এখনো বসে আছিস। তোর সাথে শত্রুতা ছিল না ঠিকই, কিন্তু ওই মেয়ে ভাইয়াকে চাইতো। কিন্তু যখন জানতে পারে ভাইয়া তোকে পছন্দ করে, তখন প্ল্যান বানিয়ে তোর মা বাবাকে আটকে তারপর ভাইয়াকে ব্ল্যাকমেইল করে। তার জন্যই সেদিন ভাইয়া ওই মেয়ের সাথে এঙ্গেজড করতে বাধ্য হয়েছিল। সেটা সেদিন আমরা কেউ না বুঝতে পারলেও যখন তুই চলে গিয়েছিলি তার 2 দিন পরে তোর বাবা মাকে ওই ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট তানভীর তোর বাবা মাকে ভালোভাবে ফিরিয়ে আনে। তারপর সব আমরা জানতে পেরেছি আরু। আরিয়ার মাথায় যেন বাজ পড়ল, সবকিছু তার জন্য ছিল। উনি সত্যি আমার ভালোর জন্যই এসব করেছিলেন? তবে কি আমি এতগুলো দিন ভুল বুঝে এসেছি ওনাকে? আরিয়া একটু নরম গলায় বলল। সামিরা, তুই কি সত্যি বলছিস? এইসব সত্য? তোর কি মনে হচ্ছে আমাকে দেখে ফাইজলামি করছি? তুই জানিস তোর চলে যাওয়ার পর সবার কি অবস্থা হয়েছিল?
মানলাম ভাইয়া একটু সাইকো টাইপ, আই মিন সামান্যতে রিয়েক্ট বেশি করে, কিন্তু তাই বলে চলে যাবি এভাবে? ভাইয়ার মতো এত বড় একজন সাইকো কিলার মানুষ যে কিনা কোনো নারীর স্পর্শ ছাড়াই নিজের মতো এতগুলো বছর কাটিয়েছে, সেখানে তিনি তোর প্রতিটা কতটা দুর্বল হলে বিয়ে করেছে? আর ভাইয়া যদি তোকে ভালো না বাসতো তবে কি বিয়ে করতো? ওনার আশেপাশে কি কম মেয়ে পড়ে আছে? আচ্ছা মানলাম ভাইয়ার ব্যবহার তোর একদম ধৈর্যের সীমা অতিক্রম ছাড়িয়েছে, তাই বলে আর কারো কথা ভাববি না? আমরা কি তোর কেউ ছিলাম না? বাবার কথা ভাবলি না একটু আরও? তোকে কতটা মায়া মমতা দিয়েছে। আচ্ছা চলে গিয়েছিস রাগে, তাই বলে রাগটা এতদিন ছিল যে একটু খবরও নিবি না? এভাবে পরিবর্তন করে নিবি নিজেকে? সামনে এসেও পরিচয় দিবি না? কথাগুলো বলতে বলতে সামিরার চোখ থেকে জল গড়িয়ে চিবুক বেরোয়। আরিয়া যেন এই মুহূর্তে কিছু ভাবতে পারছে না, চোখের কোণায় হালকা পানি জমে। এখন বুঝতে পারছি ভাইয়া কাল থেকে তোকে কেন আটকিয়ে রেখেছিল। ভাইয়া তোকে আগেই চিনেছে এই কারণে, নয়তো ভাইয়া এমন করে আটকিয়ে রাখতো না কোনো মেয়েকে। আরিয়া আরেকটু ধাক্কা খেলো মনে হয়, চোপ টোপকে পানি জামার উপর এসে পড়ে। আরিয়ার ঠোঁটজোড়া কাঁপছে, হাত দিয়ে জল মুছতে মুছতে ঠিক বাচ্চাদের মতো বলল, কিসব বলে যাচ্ছিস শামু? ইচ্ছে করে বলছিস তাই না, আমাকে দুর্বল বানানোর জন্য? নয়তো ওনার সাথে আমার বিয়ে কখন হলো? এইসব তো মিথ্যে। তার মানে তোর প্রতিটা কথাই মিথ্যে, তাই না? আমাকে দেখে আর তোর এখনো মিথ্যে মনে হচ্ছে? আরও তুই কি সত্যি জানিস না কিচ্ছু? ভাইয়া তোকে বলেনি কখনো তোদের বিয়ে হয়েছে? এটা তুই আজ জেনেছিস? আরিয়া দু হাতে চোখ মুছতে মুছতে বলল, অনেক হয়েছে নাটক, বাদ দে এবার। যেমন আছি থাকতে দে, ফ্রেশ হবো জায়গা দেখে। কথাটা বলে আরিয়া খাট থেকে উঠতে যায়। তখনই সামিরা বলে উঠল, মনে আছে তোর সেদিন রাতের টেবিলে ভাইয়া তোকে দিয়ে সাইন করিয়েছিল ব্যাপারে? তোর বাবাও সাইন নিয়েছিল। ওইসব ব্যাপারগুলো কি ফালতু কাগজ ছিল তোর মনে হয়? এমন কি আছে যেটা ভাইয়া তোর থেকেই নিয়ে যাবে সাইন করিয়ে? বল। এর উত্তর হচ্ছে তোর কাছে জানি নেই, কারণ ওইগুলো তোর আর ভাইয়ার বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল। আরও এটা তুই কেন বুঝলি না? অথচ তোর বাবা মা আমরা সবাই জানি এটা। আসলেই তো, আমার থেকে ভাইয়ার কি নেয়ার আছে এমন? সত্যিই বিয়ে হয়েছিল? যদি তাই হয় তবে বলেননি কেন আমায়? আমি তো জিজ্ঞেস করেছিলাম। তাহলে সেদিন রাতে যা হয়েছিল সবটা ওনার অধিকার, কিন্তু এমন আচরণ করেছিলেন কেন? আমাকে বললেই তো হতো। নাকি এর পেছনেও কোনো কারণ আছে যেটা আমার জানা নেই? আরিয়ার নীরবতা দেখে সামিরাও খাট থেকে দাঁড়িয়ে আরিয়ার সামনে গিয়ে বলল, এখানে কি নিজের মুড নিয়ে থাকবি? আগের কোনো ফিলিংসই কি তোর মধ্যে হারিয়ে গিয়েছে? আরও বল না, আমাদেরকে কি এখনো তোর কাছে পর মনে হয়? বল আরও, কিভাবে পারলি রে? আরিয়া হঠাৎ সামিরাকে জড়িয়ে ধরে কাপা গলায় বলতে লাগলো, শামু পাগল তুই? বিশ্বাস কর, আমার দেখে যতটা স্ট্রং মনে হয় আমি ততটা ভেতরে ছটফট করি। প্রতিটা মুহূর্ত সবাইকে খুব মিস করেছি, কিন্তু আমি কি করব? আমার সাথে ভাইয়া সেদিন রাতে। এইটুকু বলে থেমে যায়। সামিরাও আরিয়াকে শক্ত করে ধরে বলতে লাগলো, বল তারপর কি করেছে ভাইয়া? অনেকবার মেরেছে, এমন কি অনেক আঘাত করে দিয়েছে তোকে, দেখেছি আমরা। কখনো তো এমন চলে যাওয়ার কথা ভাবিসনি, তবে কেন সেদিন? জানি না, কিছু জানি না, তবে আমি সহ্য করতে পারিনি। আর সেদিন রাতের ব্যবহারটা, বিশ্বাস কর আমি জানতাম না এত সব। সামিরা এবার কান্নার মধ্যে দিয়েই একটু শব্দ করে হেসে বলল, হয়েছে, তুই নিজেও তো একটা ভাইয়ার কপি। হয়তো এতগুলো দিন কিভাবে থাকতে পেরেছিস সবাইকে ছেড়ে। আরিয়া এবার সামনে এসে সামিরার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো, মিস ইউ ইয়ার, আমার ভুল হয়ে গিয়েছে, এই কান ধরলাম। বলে আরিয়া নিজের কানে হাত রাখলো। সামিরা হো হো করে হেসে দিল। দরজার কাছ থেকে কেউ বলে উঠল, এ তো দেখছি আমাকে ছাড়াই আড্ডা জমিয়ে বসে পড়েছে। বাহ, বেশ ভালো তো। আরিয়া সামিরা মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে আরেকবার শব্দ করে হাসল। প্রেমা দৌড়ে এসে প্রথমে আরিয়াকে জড়িয়ে ধরে বলল, এমন মারবো না, আবার দ্বিতীয়বার যাওয়ার কথা মনে হলে শরীরের লোম কাটা দিয়ে উঠবে। এ তো দেখছি ভাইয়ার মতো ডায়লগ দিচ্ছে শামু। ও, এখন বুঝলাম ভাইয়া কেন এই ধরনের হুমকি দেয় তোকে। একদম বাজে কথা বলবি না।
ঠিকই তো বলেছে। ভাইয়া তোকে শুধু যে বকা দেয় না, এটার প্রমাণ আবারও হয়ে গেল, দেখলি? সে যাই হোক, প্রেমে একটা জিনিস খেয়াল করেছিস? বলেই সামিরা হু হু করে হেসে উঠল। কি হলো, এভাবে হাসছিস কেন? আরও এসে ভাইয়ার রুম দখলে নিয়েছে, তার উপর ভাইয়ার টি শার্ট প্যান্ট পরেছে। প্রেমাও মাত্র বিষয়টা খেয়াল করে নিজের পেটে চেপে ধরে হাসতে হাসতে বলল, স্ট্রেঞ্জ ইয়ার, আরু ভাইয়ার পেন্ট তুই কি করে পড়লি? কিভাবে? হাউ ফানি! তোকে তো পিরাই জোকার লাগছে রে। এই টি শার্টের ভেতরে তোর সাথে আমরাও ঢুকতে পারবো। আর প্যান্টও তো তোর, কি আর বলবো। আর থামবি তোরা? আমার জামা নিয়ে কি করবো আমি? সামিরা আরুকে আরেকটু রাগানোর জন্য বলল। প্রেমাও সামিরার সাথে তাল মেলায়। আরিয়া আর দেরি না করে ধপাস করে পা ফেলে নিজে ড্রয়িং রুমে গিয়ে ল্যান্ডলাইন থেকে নাম্বার ডায়াল করে মায়াকে কল দিল। বিকেলের রক্তিম সূর্যটা ঠিক পশ্চিম আকাশে হয়তো এখনই ঢলে পড়ে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বে পৃথিবীটা। ঠিক সেই সময় বাড়ি ঢুকলো আয়ুষ আর জাফর একসাথে। প্রেমা, সামিরা, আরিয়া তিনজনই ড্রয়িং রুমেই ছিল। জাফর সাহেব এসেই আরিয়ার কাছে গিয়ে একটা হাসি দেয়। আরিয়ার সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। আমি খুব সরি চাচা যান, বিশ্বাস করো আমি যেতে চাইনি তোমাদের ছেড়ে। আমার ভুল হয়ে গেছে চাচা যান। জাফর সাহেবের শরীরটা মনে হচ্ছে অনেকটা ক্লান্ত। মৃদু হেসে নিজের চোখ মুছে বলল, এই চাচাজানটাকে এভাবে ছেড়ে চলে গেলেই আমার বুঝি কষ্ট হয়নি? আরিয়া ভেজা গলায় বলল, কান্দর্বা বলো, আমি সত্যি বলছি একদম যেতে চাইনি। আমি এত সব জানতাম না চাচা যান, বিশ্বাস করো। আয়ুষ তাদের আলিঙ্গনের মাঝেই বলল, কি হয়েছে এখন আবার? বাবাকে ছাড়, আবার চলে যা। তুই একটা আষ্ট ইডিয়েট। মানুষ এভাবে বলে কয়ে কীভাবে যেতে পারে ফ্যামিলি ছেড়ে? আবার নাকি উনি এডিটের মাস্টার। যা, তোর সামনে থেকে শর্ত আরও। যত ইচ্ছে বকে দাও, আর যাচ্ছি না কোথাও, এখানেই থাকছি সারা জীবনের জন্য, এই বলে দিলাম। জাফর আরিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, খলিল ভাবি আসেনি এখনো? না, সামিরা তো বলেছিল আজ নাকি আসার কথা ছিল। সে তো সকালেই বলেছিল আসবে। আচ্ছা, আমি দেখছি। আপনি কাল আসবে, বাড়ি নাকি একটু সমস্যা হয়েছে। আমাকে একটু ফোনটা দিবে, কথা বলবো। একেবারে কালকেই বলিস, এখন লাগাবে না, ডিরেক্ট সামনে থেকে বলিস। আচ্ছা, কিন্তু আমার খুব আব্বু আম্মুকে দেখতে ইচ্ছে হচ্ছে ভাইয়া। আয়ুষ আরিয়ার কথাটা রিপিট করে ভেঙচি কেটে বলতে লাগলো, হো, আসছে আমার ইচ্ছা দেখতে। তা এই 3 বছর কি হয়েছে হয়নি? ন্যাকামো করার জায়গা পাস না দেখছি। আরিয়া এবার চুপসে যায়। ওর পিছনে কেন লাগছিস তোরা? গিয়ে ফ্রেশ হয়ে আসো আয়শা, রাতেও ঘুমাতে পারো নি, বিশ্রাম করো। ঠিক আছে বাবা, এমনিতেও খুব ক্লান্ত লাগছে। কথা শেষ করে আয়ুষ উপরে যেতে যেতে একটু আওয়াজ করে বলল, শামু, একটু উপরে আসতো, কাজ আছে। জাফর সাহেব কপাল কুঁচকালেন। আয়ুষকে সব দিকে পারফেক্ট মনে হলেও সামিরের বিষয়টা নিয়ে উনি আয়ুষের উপর একদম নারাজ আছেন। বউ মানবে না কেন? বিয়ে হয়েছে, এখন সংসার করতেই হবে। ডিভোর্স নামক কোনো পজিশন এই বাড়িতে হবে না। আর মেয়েদের সাথে খারাপ ব্যবহারও এখানে করা চলবে না। বৌমাকে দিয়ে কি করবে? যাকে মানবে না তাকে দিয়ে কাজ করাতেও চাও? নিজের কাজ নিজে করো। তাহলে কাজের মহিলা রেখে দাও। আমার রুমটা মেয়েদের নিয়ে না গোছালে অগোছালেই মনে হয়। তুমি কিন্তু বেশি কথা বলছো আয়শা। শামু, তুই আসবি কি না, নয়তো এখনই বেরিয়ে যা বাড়ি থেকে। সামিরার ভেতরে আবার আগের মতো ভয় কাজ করতে লাগলো। কথাগুলো যদিও ফানি টাইপ ছিল, বাট তবুও সামিরার কাছে সিরিয়াসই মনে হয়েছে। আবার আগের মতো আয়েশের রূপ দেখার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই সামিরার, তাই ভেবে নিয়েছে চলে যাবে। কথাটা ভাবতে একটু দেরি হলেও উপরের রুম থেকে আওয়াজ আসলো, একবার বেরিয়ে গেলে যেন আর এ বাড়িতে না দেখে। ভালো চাইলে কথা শোন। জাফর কিছু বলতে যাবে তখনই সামিরা বলল, বাবা সমস্যা নেই, আমি যাচ্ছি, হয়তো কোনো প্রয়োজন আছে, নয়তো এভাবে বলতো না, তাই না? জাফর সাহেব স্মিত হেসে বলল, ঠিক আছে, যেটা বুঝো তুমি সেটাই করো। সামিরাও আর দাঁড়িয়ে না থেকে উপরে যেতে লাগলো। জাফর সাহেব আরিয়ার দিকে তাকিয়ে বলল, কিছু খেয়েছিস? শরীর কেমন আছে এখন? হাতে ব্যথা কমেছে? আরিয়া ব্যান্ডেজ বাঁধা হাত দেখিয়ে হেসে বলল, প্রেমা বেঁধে দিয়েছে আর আমি ঠিক আছি। তুমি যাও, রেস্ট নাও,
কিন্তু চাচা আসলে বলতে চাচ্ছিলাম, ভাইয়া কেমন আছে এখন? জাফর সাহেবের মুখটা একটু মলিন হয়ে যায়। ডাক্তার বলেছে জ্ঞান ফিরতে সময় লাগবে, আপাতত বিপদমুক্ত। আরিয়া কিছু বলল না। আয়েশ ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে বের হয়। পরে শুধু তাওয়াল জড়ানো ফর্সা শৈলে বুকের উপর ছোট্ট লোমশগুলো দৃশ্যমান চিবুকের নিচ থেকে ফোঁটা ফোঁটা পানিগুলো গড়িয়ে পড়ছে। সামিরা এতক্ষণ এখানেই দাঁড়িয়েছিল, শুধু মনে মনে দোয়া করছিল যেন আগের সেই রূপটা না দেখতে হয়। কিন্তু আয়েশকে এমনভাবে বের হতে দেখে চেঁচিয়ে উঠতে চেয়েও নিজের মুখের উপর হাত রেখে পেছন ঘুরে দাঁড়ালো। আয়েশ কপাল কুঁচকে বলল। কি হয়েছে, এমন করে আছিস কেন? সামিরা মুখ থেকে হাত সরিয়ে বলল। আপনি চেঞ্জ করে নিন, তারপর আসছি আমি। বলে সামিরা যাওয়ার জন্য পা বাড়ায়। আয়েশ উপরের দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে চটজলদি গিয়ে সামিরার সামনে দাঁড়িয়ে বলল। আচ্ছা, তোর ভিতরে এত লজ্জা আছে জানা ছিল না তো। সামিরার চোখ দুটো ডাগর ডাগর হয়ে আছে। লজ্জা আছে এই লোকটার? ছিটে ফোটাও তো দেখছি না। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার রূপ দেখে বুঝি কিছু ফিল নিচ্ছিস? আই মিন তোর ভিতরে। এইটুকু বলতে সামিরা বলল। ছি, কী সব বলছেন আপনার? দেখছি লজ্জা শরম কিছুই নেই। সামনে থেকে সরুন, আমি যাব। আয়েশ সামিরার আরেকটু কাছে আসে। আচ্ছা, কোথায় যাবি? আপনার কাজ করে দেব তো বললাম, আগে চেঞ্জ করুন তারপর। আয়েশ এবার একটু সামিরার দিকে মাথা ঝুঁকে চোখে চোখ রেখে বলল। আমার কাজ করে দিবি? রিয়েলি পারবি তো? সামিরার চোখ জোড়া কাঁপছে, হৃৎপিণ্ডের আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে। আমি মিথ্যে কেন বলবো? আর আমি তো এমন কোনো কাজ দেখছি না, পুরো রুমই তো গোছানো আছে। আয়ুষ এবার আরেকটু ঝুঁকে এক কিঞ্চিত পরিমাণ হয়তো বাকি তার কপাল সামিরার কপাল স্পর্শ করতে। সামিরা একবার ঢোক গিলে বলল। দেখুন, আমি কিন্তু আপনার কোনো রাগের কারণ হতে চাই না, তাই চলে গিয়েছি। কিন্তু যদি মাঝে মাঝে আসলেও আপনার এত প্রবলেম হয়, তাহলে বিষয়টা আমাকে স্পষ্টভাবে জানিয়ে। সামিরা কথাটা শেষ করতে পারল না, তার আগেই আয়ুষ সামিরার হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে বলল। আমার থেকে 2 লাইন বেশি বুঝিস দেখছি। এত কথা বলার সাহস কিভাবে হয় তোর? সামিরা এবার ভয়ে পুরো খই, মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কিছু বলতে চেয়েও গলা দিয়ে আসে না। আয়ুষ বুঝতে পেরে সামিরার সামনে থেকে সরে গিয়ে টি শার্টটা হাতে নিয়ে পড়তে পড়তে চেহারাটা একটু নাকশ করে বলল। এমনভাবে ভয় পাওয়ার কি আছে? আমি কি তোর ওপর এতটাই অন্যায় করে ফেলেছি শামু? সামিরা যেন স্বস্তির পেল। আপনি আমাকে সামু কেন বলছেন? এটা তো আরও প্রেম আমাকে বলে। কোনো সমস্যা? সমস্যা কেন হবে? আচ্ছা, চাইলে যেতে পারিস এখন। ডেকেছিলেন কেন? কি করতে হবে বলুন? কাছ থেকে দেখতে ইচ্ছে করছিল তাই। আয়ুষের ডিরেক্ট কথায় সামিরা কাচুমাচু শুরু করে। এমন করছিস কেন? জোর করছি না। এমন ভয় পেলে আর ডাকবো না। আয়ুষের শেষের কথাটা কেমন যেন অভিযোগ কিংবা অভিমান মনে হলো সামিরার কাছে, কিন্তু কিছু বলল না। চেঞ্জ করব, ইচ্ছা থাকলে থাকতে পারিস। সামিরা মনে মনে। কি আজব মানুষ ইনি। এই তো ভাবলাম রাগ করেছে, এখন আবার আগের মতো কথা বলছে। আশ্চর্য, নিজে তো লজ্জা বলতে লটাও নেই, আমারটাও। হয়েছে বকা দেওয়া? তাহলে আসতে পারিস এবার। আপনাকে কে বললো বকা দিচ্ছি আমি? আজব তো। পেঁচার মতো এমন মুখ করে থাকলে সবাই বুঝে যাবে আসলে কি পকপক করছিস মনে মনে। সামিরা এবার দুরুম দুরুম পা ফেলে নিচে নিচে বক বক করতে করতে রুম ছাড়ে। আয়ুষ মুচকি হাসে, কিন্তু সামিরা তাকে ভয় পায়। বিষয়টা মোটেও তার পছন্দ হয়নি। সকালবেলা ঠিক 10টা কি 10:30 বাজে আরিয়ার মা বাবা বোন চৌধুরী বাড়িতে এসে পৌঁছায়। আরিয়া তখনও ঘুমিয়ে নিবদ্ধ ছিল। ছায়া এসে আরিয়ার কানের কাছে আপুই বলে এক চিৎকার দিতেই আরিয়া এক লাফে উঠে বুকের উপর থুথু দিয়ে কিছু বলবে, তার আগে বোনের চেহারা দেখে চমকায়। খুশিতে চাকচিক্য হয়ে ওঠে মুহূর্তেই চেহারা। ছায়া আরিয়াকে ছড়িয়ে ধরে বলল। কতদিন দেখি না তোমাকে আপু, কোথায় ছিলে? হ্যাঁ, আমাদের সবাইকে ভুলে গিয়েছো আপু? একটু কি আমাদের কথা মনে পড়েনি তোর? আরিয়াও ছায়াকে জড়িয়ে ধরে গালে চুমু বসায় প্রথমে, তারপর বলে। তাই তো চলে এসেছি, নইলে আসতাম নাকি আপু? কেমন আছিস তুই? আর এত বড় হয়ে গেলি কবে? হ্যাঁ, বাবা মা কোথায়? তুমি ঘুমিয়েছিলে তাই আসিনি, নিচে আছে। আরিয়া এবার ছায়াকে ছেড়ে দিয়ে বলল। চল বাবা মায়ের কাছে যাই।